দীপা তাচ্ছিল্য করে বলল, সে তোর কথা শোনার জন্য দোকানে বসে আছে নাকি? সে তো সুন্দরী বউ নিয়ে ফুর্তি করতে সাজেক গেছে। নিপার আগে বেসামাল হয়ে গেল, বলল, এখানে আমার জীবন মরণের প্রশ্ন, আর তোমার বড় ছেলে অকৃতজ্ঞের মতো চলে গেছে। ফোন দিয়ে বড়দাদা ভাইকে আসতে বলো মা। রূপা ফোন নিয়ে ছুটে এলো। নন্দিতা দেবী অনেক বছর আগের কথা মনে পড়ে গেল। তখন সদ্য বিয়ে হয়েছে, সেই যুগে অত হানিমুন টানিমুন ছিল না। তবে নতুন বউ নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়ার খুব চল ছিল। রূপায়ণের বাবা যখন প্রথম নন্দিতা দেবীকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে গেল, সদ্য বিয়ে হওয়া নন্দিতা দেবী তখন খুব উচ্ছ্বাস নিয়ে স্বামীর হাত চেপে ধরে গাড়িতে বসেছিল। মামার বাড়ির খুব কাছে গিয়েও খবর এলো তার এক ননদ এক লোকের হাত ধরে পালিয়ে গেছে। রূপায়ণের বাবা খবর পেয়ে নন্দিতাদেবকে সাথে নিয়ে তড়িৎ গতিতে গাড়ি থেমে নেমে গেল। এইদিকে মামার বাড়ি প্রথম জামাই আসছে বলে আস্ত খাসি মেরে বিশাল আয়োজন করা হয়েছে। সেদিন বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি। রূপায়ণের বাবা কিছুই করতে পারেনি। শুধু শুধু মাঝখান থেকে নন্দিতা দেবীর স্বামীকে সাথে নিয়ে প্রথম বেড়াতে যাওয়াটাই মাটি হলো। তারপর কত ঘুরতে গেছে, কিন্তু সেই প্রথমবারে বেড়াতে যাওয়ার মতো উচ্ছ্বাস আর কখনো কাজ করতো না। নন্দিতা দেবী দীর্ঘশ্বাস ফেলে শীতল কণ্ঠে বলল, খবরদার কেউ রূপায়ণকে ফোন দিবি না। ও ঘুরে আসুক, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। নিপা খেপে গেল, বলল, আমার থেকেও তোমার ছেলে ঘুরে বেড়ানো বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে? আজ নন্দিতা দেবী দমে গেল না, বেশ কঠোরভাবে উত্তর দিল, চুপ, তোর ওই মুখ আর আমি একটা কথাও শুনবো না আমি। বিয়ে তো নিজের পছন্দে করেছিলি, কত করে আমি রূপায়ণ বুঝিয়েছি, তখন আমাদের কারো কথা শুনিসনি। তারপর রূপায়ণ নিজে দাঁড়িয়ে থেকে বেশ ধুমধাম করে তোর বিয়ে দিয়েছে। তোর যখন যা প্রয়োজন হয়েছে তখন তাই দিয়ে তোর সংসার গুছিয়ে দিয়েছে। এমনকি তোর বেকার অল্প শিক্ষিত জামাইকে লোক ধরে ঘুষ খাইয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। সৌরভ দ্বিতীয় বিয়ে বউ যখন বাড়িতে এসে উঠেছে, আমি বা রূপায়ণ কেউ চাইলে এখন কিছু করতে পারবো না। সময় আসুক, ওরা ঘুরে আসুক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। এই কথার পর আর কেউ কোনো কথা বলার সাহস পেল না। সাভার থেকে খাগড়াছড়ির দূরত্ব 269 কিলোমিটার। একটানা প্রায় 16 ঘন্টা বাস জার্নির পরে অনুপমা শোচনীয় অবস্থা, বার কয়েক বমি হয়েছে, মাথা ভন ভন করে ঘুরছে। অনেক দিন দুপুর 2টার দিকে বাস ছেড়েছে। পরদিন ভোর 6টায় খাগড়াছড়ি বাস টার্মিনালে নেমেছে। অনুপমা ক্লান্ত হয়ে একটা টং দোকানে বেদিতে বসে পড়ল। রূপায়ণ ব্যাগপত্র বুঝে নিয়ে অনুপমার পাশে এসে রাখলো। জলের বোতল কিনে অনুপমার হাতে ধরিয়ে দিয়ে বলল, চোখে মুখে জলের ছিটা দাও, ভালো লাগবে। অনুপমা হাত মুখ ধুয়ে রূপায়ণের কাঁধে মাথা রেখে অনেকক্ষণ বসে রইল। রূপায়ণ অনুপমাকে সকালের জলখাবার খেয়ে নিল। তারপর ওরা খাগড়াছড়ির জিপ চাঁদের গাড়ি মালিক সমিতির অফিসে চলে গেল। রূপায়ণকে বেশি খোঁজাখুঁজি করতে হলো না, ভাগ্য সহায় ছিল। একটা ট্রাভেল গ্রুপের সাথে ওরা চাঁদের গাড়ি করে সাজেকের পথে রওনা হলো। আঁকাবাঁকা পাহাড়ি উঁচু নিচু মেটো পথে ধরে গাড়িটা সাই সাই করে ছুটছে। চারপাশে সবুজের সমারোহ, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখে আনন্দে অনুপমার চোখে জল এসে গেল। পাশে রূপায়ণ অনুপমার এক হাত চেপে ধরে বসে আছে। খাগড়াছড়ি সদর থেকে সাজেক দূরত্ব 70 কিলোমিটার। সেনাবাহিনী এসকর্টে দীঘিনালা থেকে সকাল 10টা এবং বিকাল 3টায় শুরু হয়। ওরা 10টায় এসে সেনাবাহিনী ক্যাম্প পার হলো। চাঁদের গাড়িতে প্রায় 3 ঘন্টা জার্নি করে অবশেষে ওরা এসে গন্তব্যে পৌঁছালো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকে প্রায় 1800 ফিট উঁচুতে সাজেক ভ্রমণ এর কেন্দ্রস্থলের। পাহাড়ের উচ্চতা থেকে আশেপাশে অন্যান্য পাহাড়, ঘন বান দ্বারা বেষ্টিত সবুজের সমারোহ, আকাশের মেঘের নিবিড়ভাবে ঘুরে বেড়ানো, সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের সেরা একটা স্থান সাজেক ভ্যালি। রূপায়ণ অনুপমার এক হাত মুঠো করে ধরল, অন্য হাতে ব্যাগপত্র নিয়ে মূল রাস্তার কাঠের ব্রিজ পার হয়ে রুইলুর রিসোর্টের পথে হাঁটা ধরল। অনুপমা মুগ্ধ হয়ে চারপাশ তাকিয়ে দেখছে। রূপায়ণ মৃদু হেসে বলল, কেমন লাগছে? অনুপমা বলল, সাংঘাতিক সুন্দর, একদম চোখ জুড়িয়ে যায়। কেবল তো শুরু। রূপায়ণ যে রুমে উঠল, সেই রুমের 3 দিকে আলাদা বারান্দা। কেমন বারান্দা! রুমের পিছনে 3 সাইডে বারান্দা থেকে দিগন্ত বিস্তৃত পাহাড়, যতদূর সৃষ্টি হয়েছে ততদূর পর্যন্ত সারি সারি পাহাড় দেখা যায়। কাঠ দিয়ে প্রতিটি রুমের ভিতরে সাজসজ্জা করা হয়েছে সুনিপুণ ও শৈল্পিকভাবে। রুমের ভেতরে অ্যাটাচ বাথরুম। এত সুন্দর! অনুপমা মুগ্ধ হয়ে চারপাশ ছোটাছুটি করছে। সারাদিনের ক্লান্তি কোথায় ধুয়ে মুছে গেছে। আচমকা রূপায়ণ অনুপমাকে কোলে তুলে নিল।
অনুপমা লজ্জা পেল। কী করছে? ছাড়ো। ছাড়ার জন্য তো তোমায় ধরিনি। অনুপমা কেঁপে উঠল। রূপায়ণ কাঁধ জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তাহলে? রূপায়ণ অনুপমার নাকে নাক ঘষে চোখে চোখ রেখে গভীরভাবে তাকালো। আবেগী কণ্ঠ বলল, সারা জীবন বুকের মাঝে খুব যত্ন করে আগলে রাখার জন্য তোমায় আমি ধরে রাখতে চাই অনুপমা। তুমি আমার অতৃপ্ত পুরুষ সত্তাকে করেছো পরিপূর্ণ। আর কিছু বলার আগে অনুপমা আলতো করে রূপায়ণের ঠোঁটে হাত রাখল। আবেশ বুঝে আসা কোমল কণ্ঠে বলল, চুপ করো না। রূপায়ণ অনুপমার ঠোঁটে ঠোঁট রেখে গভীরভাবে চুমু এঁকে দিল। খুনসুটিতে মেতে রইল অনেকক্ষণ। স্নান সেরে খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দিল দুজনে। একদম শেষ বিকেলে ঘুম ভেঙে অনুপমা বারান্দায় গিয়ে দাঁড়ালো। চারপাশে মনোরম পাহাড় ও তার সাথে সাদা তুলোর মতো মেঘ ভেলি দেখে অনুপমা অবাক বিস্ময়ে বাগরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। মুগ্ধতারে সহজে কাটতে চায় না যেন। যে কোনো সময়ে সাজেক প্রাকৃতির অপরূপ মায়ার রঙে রাঙিয়ে তোলে সকলকে। রূপায়ণ ঘুম ভেঙে অনুপমাকে পাশে পেল না। আনমোড়া ভেঙে উঠে পড়ল। বারান্দায় পেছন থেকে আলতো করে অনুপমাকে জড়িয়ে ধরল। কাঁধে চিপুক রাখলো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, এটি এমনই এক আশ্চর্যময় স্থান, যেখানে একই সাথে প্রাকৃতিক 3 ধরনের রূপের সান্নিধ্য পাওয়া যায়। কখনো অনুভূতি হবে গরম, কখনো ভিজে যাবে হঠাৎ করে আসা বৃষ্টিতে, আবার নিমেষের মধ্যে তোমার চারপাশ ঢেকে যাবে সাজেক ভেলি ঘন মেঘের কুয়াশার চাদরে। চারিদিকে মেঘের তুলোর মতো উড়া, এখান থেকে ওখানে, পাহাড় থেকে পাহাড়ে তোমার মনে শিহরণ জাগাবে, আনন্দ দেবে। বলতে বলতে সাদা তুলোর মতো মেঘ ওদের আলতো করে ছুঁয়ে দিয়ে গেল। প্রিয় মানুষটির শিহরণ জাগানো গরম নিঃশ্বাস, ঝিরিঝিরি মেঘের উষ্ণতায় অনুপনা আবেশে বুঁদ হয়ে রইল। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমেছে। আবেগী কণ্ঠে বলল, এত সুখ আমার কপালে লেখা ছিল বুঝি? রূপায়ণ মৃদু হাসল। উত্তরে অনুপমাকে আর একটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, স্বর্গসুখ কাকে বলে আমি জানি না অনুপমা, তবে তুমি আমার জীবনে এসে আমাকে রংধনু 7 রঙে রাঙিয়ে দেওয়ার পর আমার প্রত্যেকটা সেকেন্ড মনে হয় আমি স্বর্গসুখে ভেসে বেড়াচ্ছি। তুমি আমার জীবনে আরও আগে এলে না কেন অনুপমা? অনুপমা সে কথা উত্তর না দিয়ে রূপায়ণের বুকে মাথা রেখে চুপটি করে বসে রইল। এই ছোট্ট জীবনে অনুপমাকে ভালোবেসে প্রতিটা মুহূর্ত আগলে রাখার জন্য এই মানুষটাকে 1000 বছর বাঁচিয়ে রেখো ঠাকুর। বিকালের দিকে রূপায়ণের গায়ে টি শার্ট জড়িয়ে বলল, চলো। কোথায়? গেলেই দেখতে পাবে। অনুপমা একটা লং জামা আর প্লাজো পরে মাথায় উঁচু করে ঝুঁটি বেঁধে নিল। সিঁথিতে সিঁদুর পরে গায়ে ওড়না পেঁচিয়ে রূপায়ণ অনুপমার কাঁধ চেপে ধরে হাঁটতে হাঁটতে রিসোর্টের বাইরে গেল। উদ্দেশ্য হেলিপ্যাড যাবে। অনুপমার 2 গালে হাত রেখে দেখল সূর্যাস্তের রঙিন রূপ। পাহাড়ের গা ঘেঁষে ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। রূপায়ণ অনুপমাকে নিয়ে ফাঁকা জায়গায় গেল। পাহাড়ের পথ ধরে বেশ কিছুটা উপরে উঠে টান টান হয়ে শুয়ে পড়ল। হাত ধরে অনুপমাকেও পাশে শুইয়ে দিল। দুজন দুজনের মাথা ঠেকিয়ে আড়াআড়িভাবে শুয়ে একরাশ মুগ্ধতা নিয়ে দেখতে লাগলো সন্ধ্যার পরিষ্কার আকাশের অপরূপ সৌন্দর্যের প্রাণ জুড়ানো কোটি কোটি তারা। সাজেকের সন্ধ্যা নামে অপরূপ এক সৌন্দর্য নিয়ে মেঘমুক্ত নীলাকাশ একটু একটু করে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর মিটমিট করে জ্বলে উঠছে একটি দুটি তারা। অল্প কিছুক্ষণের মধ্যে একটি দুটি থেকে সহস্র তারা চোখের সামনে জল করে উঠছে। অনুপমা আগে এরকম তারাভরা আকাশ জীবনেও দেখেনি। রূপায়ণ বলল, অনুপমা আর একটু গভীরভাবে আকাশের দিকে তাকাও। অনুপমা চোখ ডলে নিয়ে আকাশভাবে তাকিয়ে রইল। স্পষ্ট দেখতে পেল মিল্কওয়ে বা ছায়াপথ। অনুপমা মুখ চেপে ধরে অবাক দৃষ্টিতে বলল, ওয়াও, এত সুন্দর! এই ছায়াপথ সবসময় বইয়ের পায়তা দেখেছি। কি সৌভাগ্য আমার, আজ নিজেই চোখ দেখলাম। রূপায়ণ হেসে বলল, মন ভালো করা হাসি। গভীর রাত পর্যন্ত তারাভরা আকাশের নিচে পাহাড়ের বুকে দুটিতে শুয়ে শুয়ে জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্ত উপভোগ করলো। রিসোর্টে ফিরে তৃপ্তি করে রাতের খাবার খেলো দুজনে। কখনো অনুপমা রূপায়ণকে তুলে খাইয়ে দেয়, তো কখনো রূপায়ণ অনুপমাকে। মেনুতে ছিল সাদা ভাত, আলু ভাজি, মুরগির মাংস, সবজি। ঘড়িতে অ্যালার্ম বেজে উঠতে রূপায়ণ জেগে গেল। অনুপমার সারা কপাল লুটিয়ে পড়া অবাধ্য চুলগুলো কানের পিঠে গুজে দিল। ফিসফিস করে বলল, ওঠো লক্ষ্মীটি। অনুপমা ঘুম ঘুম চোখে মিটমিট করে তাকালো। রূপায়ণ সুন্দর মুখখানি অনুপমার চোখের সামনে ভেসে উঠতে একটুখানি হাসলো। ঘুমে বুঝে আসা মায়াবী কণ্ঠে বলল, আর একটু ঘুমাবো প্লিজ। রূপায়ণ জোর করে অনুপমাকে টেনে তুলল। এক গাছে সিল্কি সুন্দর চুলগুলো খোপাক দিয়ে বেঁধে দিল। মাথার ওড়না দিয়ে ঘোমটা তুলে দিল। তারপর হাতটা চেপে ধরে খুব ভোরে কোথায় যেন নিয়ে গেল। চারিদিকে হালকা কুয়াশার ঘন মেঘের মেলা। গতকাল সন্ধ্যায় যে জায়গায় অনুপমারা এসেছিল, ভোরে সেখানেই নিয়ে এলো রূপায়ণ। রূপায়ণ অনুপমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে।
কানের লতিতে মুখ ঠেকিয়ে বলল, পাহাড়ের বুকে তাকাও অনুপমা। অনুপমা কেঁপে উঠল নিঃশ্বাসের চঞ্চলতা। অনুপমা চোখ তুলে তাকালো। ধীরে ধীরে পাহাড়ের বুকে বিশাল লাল রঙা সূর্যটি একটু একটু করে নীল আকাশের দিকে ছুটে যাচ্ছে। ঝিরি ঝিরি সাদা সাদা মেঘ দুজনকে বারংবার ভিজিয়ে দিচ্ছে। রূপায়ণের ঘড়ি দেখে অনুপমার এক হাত চেপে ধরল। নিয়ে গেল সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়। ওরা চূড়ান্ত উঠতে উঠতে দেখতে পেল মিজোরাম সীমান্তে পাহাড় আর সবুজের মিতালি। অনুপমা কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়ল। হাঁটার অভ্যাস না থাকার কারণে পাহাড় চলে না। রূপায়ণ তাড়া দিল। রূপায়ণ উৎসাহ অবশেষে কঙ্কাল পাহাড়ের চূড়ায় উঠতে সফল হলো অনুপমা। চারপাশে তাকিয়ে মনোমুগ্ধকর প্রকৃতি সৌন্দর্য দেখে ভুলে গেল কোনো যান্ত্রিক নগরের দূষিত বাতাস, শব্দ, কর্কট সমাজে জন্ম নেওয়া মানুষগুলো। মন প্রাণ দেহ পুলকিত হলো এক বিশুদ্ধ চিন্তা এবং অনুভূতিতে। রূপায়ণ কিছুটা পিছিয়ে গেল। দু হাত আড়াআড়িভাবে রেখে চিৎকার করে বলল, মাথার উপর ঝলমলে নীল আকাশ, পায়ের নিচে গাঢ় সবুজ রাঙ্গা পাহাড়, আকাশে ভেসে বেড়ানো ঝিরঝিরি সাদা মেঘ সাক্ষী। আমি তোমায় অনেক ভালোবাসি অনুপমা। অনুপমা চোখের কোণে জল জমেছে। দৌড়ে গিয়ে রূপায়ণের বুকের ভেতর ঝাঁপিয়ে পড়ল। বিড়বিড় করে বলল, ভালোবাসি। রূপায়ণ ছেড়ে দিয়ে অনুপমার সামনে হাঁটু মুড়ে বসল। অনুপমার বাম হাত টেনে নিয়ে ডায়মন্ড রিং পরিয়ে দিল। তারপর হাতের উল্টো পিঠে গভীর চুমু এঁকে। এত উঁচু পাহাড়ে ওঠানামা করে অনুপমার পা দুটো ব্যথায় টনটন করছে। পাহাড় থেকে নামার সময় চড়ার রোদে ঘেমে নেমে একাকার অবস্থা। সুন্দর মুখখানে শুকিয়ে লাল টুকটুকে হয়ে গেছে। রূপায়ণ কতক্ষণ বসে বসে অনুপমার পা দুটো টিপে দিল। তারপর সকালে জলখাবার খাইয়ে দিয়ে ব্যথার ওষুধ দিল। ছোট্ট একটা ব্যাগ কাঁধে নিয়ে বলল, চলো। অনুপমার দু চোখ বুঝে বিছানায় ঘাপটি মেরে পড়ে রইল। এখন আর কোথাও যেতে ইচ্ছে করছে না। রূপায়ণের দুষ্টামিতে ডান হাতের তর্জনী দিয়ে অনুপমার সুন্দর মুখখানিতে আঁকিবুকি করতে লাগলো। অনুপমা অস্থির হয়ে রূপায়ণের হাতটা চেপে ধরল। রূপায়ণ অনুপমাকে টেনে তুলল, বলল, দ্রুত পোশাকটা পাল্টে নাও, দেরি হলে কিন্তু আমি পাল্টে দেব। অনুপমা চোখ গরম করে বাথরুমে চলে গেল। এই মানুষটা যে এত ভ্রমণ পিপাসু কে জানতো। অনুপমা মেরুন রঙা জামদানি শাড়ি পরেছে। রূপায়ণ মুগ্ধ চোখে তাকিয়ে রইল। এই মেয়েটার বাড়াবাড়ি সৌন্দর্য দেখলে রূপায়ণের বুকের ভেতর তোলপাল শুরু হয়ে যায়। ইচ্ছে করে সারাক্ষণ অনুপমাতে মত্ত থাকতে। আগেও সহস্রবার সাজে ঘুরতে এসেছে রূপায়ণ। প্রত্যেকটা পথঘাট রূপায়ণের নখদর্পণে। সাহস করে ট্র্যাকিং টিমের সাহায্য ছাড়া একাই অনুপমাকে নিয়ে বেরিয়ে পড়ল কঙ্কাল ঝর্ণার উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে মনে হলো এভাবে একা একা অনুপমাকে নিয়ে যাওয়া ঠিক হয়নি। এখানকার স্থানীয় একজন রূপায়ণের বেশ পরিচিত। তাকে ফোন করে ডেকে নিল রূপায়ণ। কুশলাদি করে বেরিয়ে পড়ল। বেলা গড়িয়ে গেছে। কড়া রোদ মাথায় নিয়ে ওরা রওনা দিল কংলাক ঝর্ণার পথে। পুরোটা পথ এখনও বন্য। সরু পথটা ক্রমাগত জঙ্গলে ঢেকে যাচ্ছে। কোনো রকমে পা ফেলে ফেলে পথ শেষ করতে হচ্ছে। পুরোটা পথ ঘন জঙ্গল আর প্রাচীন বৃক্ষে ঢাকা। মনে বড় বড় লতা দেখেও যে কারো মনে পড়ে যাবে টারজানের সেই গল্পটা। পাহাড় বেয়ে পুরোটাই নামার পর রূপায়ণ আদিবাসী লোকটার সাথে কথা বলতে বলতে অনুপমার হাত ধরে নিচের দিকে ক্রমশ নামছে। অনুপমা সাজেকের উঁচু পাহাড় থেকে নিচের ভেলির জমানো মেঘের সৌন্দর্য হয়ে মুগ্ধ হয়ে দেখছে। এসব পথে সারাটা সকাল মেঘের আনাগোনা। এবার সেই পথে হাঁটছে। অনুপমা নতুন হওয়ায় পাহাড়ি পথ চলতে বেশ কষ্ট হচ্ছে। অচেনা বুনো পরিবেশে ট্রেকিং করে নিচে আসার সময় মিলল শীতল জলের ঝিরিপথ। অন্য সব ঝিরির মতো এটাও পাথরে ঠাসা। দীর্ঘটা পথ পাহাড় বেয়ে নেমের পর এমন ঝিরিটা ওদের মধ্যে কিছুটা বিশ্রামের সুযোগ দিল। দুটো পাহাড়ের মাঝখানে বয়ে যাওয়া ঝিরির পথে ধরে কিছু দূর হেঁটে ওরা গেল। ওরা সামনে ছোট বড় পাথর ডিঙিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে উপর থেকে অনবরত। নিঃশব্দে পাহাড় জুড়ে ঝিরির এমন পথ চলা সত্যিকারে বন্য সাধ্য এনে দেয় প্রকৃতিকে। অনুপমা ক্লান্ত হয়ে ঝিরিতে বসে পড়ল। রূপায়ণ অনুপমার গা ঘেঁষে বসলো। ফিসফিস করে বলল, কষ্ট হচ্ছে? অনুপমা রূপায়ের ঘামাত্ম মুখটা শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে বলল, একটু তো হচ্ছেই, তবে কষ্ট না করলে এত সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। রূপায়ণ হেসে দিল। কিছুক্ষণ বিশ্রাম সেরে উঠে পড়ল। আবার পাহাড়ে উঠতে হবে। ওরা দুজনে জঙ্গল ঘেরা গভীর খাড়া পথ বেয়ে উঠছে। কিছু দূর যেতে কানে আসলো ঝর্ণার তীব্র আওয়াজ। সেই শব্দ হাঁটার গতি যেন আরও বাড়িয়ে দিল। মনের ভেতর উচ্ছ্বাস নিয়ে উঁচু নিচু পাহাড় বেয়ে নামতেই বড় পাহাড় ডিঙিয়ে চোখ পড়তে ঝর্ণার দিকে গেল। উঁচু পাহাড়ের খাঁজ বেয়ে উঠতে দেখে দুভাগে পড়েছে ঝর্ণা। তীব্র শব্দ ঘিরে ধরছে এই অচেনা পরিবেশ। শুনশান নীরব পাহাড়ের মধ্যে একমাত্র শব্দ যেন এই জলের ধারা। অনবরত উপর থেকে বয়ে আসা এই পানির স্রোত
বন্দি করে নিল অনুপমার নজর। অনুপমা অবাক বিস্ময়ে বাগরুদ্ধ হয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল পাহাড়ের বুকে বেয়ে চলা প্রাকৃতিক ঝর্ণার দিকে। রূপায়ণ লোকটা ফিসফিস করে নিচু কণ্ঠে কিছুটা বলতেই লোকটা লাজুক হেসে কোথায় যেন চলে গেল। রূপায়ণ ধীরে ধীরে অনুপমার খুব কাছে চলে এলো। রূপায়ণ ঘোর লাগা বুনো চাহনি দেখে অনুপমার কেঁপে উঠল। বুকের ভেতরে শব্দ তুলে ধুকপুক করছে। রূপায়ণ আচমকা অনুপমাকে কোলে তুলে নিল। ধীরে ধীরে ছোট বড় পাথর ডিঙিয়ে গেল পাহাড়ি ঝর্ণার খুব কাছে। অনুপমা রূপায়ণের কাঁধ জড়িয়ে ধরে। রূপায়ণ গভীর চোখে দিকে মায়াবী চোখ তুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াতে দুজনকে একসাথে বারবার ভিজিয়ে দিয়ে গেল। ঝর্ণার ঝিরঝিরি জলরাশি রূপায়ণ অনুপমার মাথায় চোখ মুখ বেয়ে পড়ছে। রূপায়ণ ভেজা মাথাটা তাড়া দিতেই অনুপমার সাথে বিন্দু বিন্দু জলকণা লুটিয়ে পড়ল। পৃথিবীর আলো এখানে খুব কমই আসে। কেমন মোহগ্রস্ত অন্ধকার পরিবেশ। রূপায়ণ অনুপমাকে পাথরের উপর হাঁটু জলের নিচে বসিয়ে দিয়ে নিজেও অনুপমার খুব কাছে গিয়ে বসল। অনুপমা পুরো শরীর ভিজে জবজব হয়ে গেছে। শাড়ির উপর দিয়ে শরীরের প্রত্যেকটা বাঘ স্পষ্ট ফুটে উঠেছে। অনুপমা খুব লজ্জা পেল। ফিসফিস করে বলল, ভেজা কাপড়ে যাবো কীভাবে? রূপায়ণ সে কথার উত্তর দিল না। সামান্য ঝুঁকে নেশা জড়ানো চাহনিতে তাকালো। অনুপমার অঙ্গ জুড়ে একরাশ মাদকতা। রূপায়ণ ধীরে ধীরে অনুপমার খুব কাছে চলে এলো। তারপর অনুপমার চোখের পাতায় গভীরভাবে চুমু এঁকে দিল। অনুপমার অস্থির লাগছে। চোখের পাতা তিত্তির করে কাঁপছে। এই সত্যিকারে আদিমত্তা ঘিরে রাখা পুরো প্রাকৃতিক রাজ্য প্রিয় মানুষটার সাথে একাকী ঘনিষ্ঠ মুহূর্তগুলো খুব তীব্রভাবে উপভোগ করছে অনুপমা। নিষিদ্ধ ইচ্ছেরা ডালপালা মেলে দিয়েছে। মাথায় ভোঁতা অনুভূতি। রূপায়ণ আকুলতা ভরা চাউনি। কিছু উত্তপ্ত অনুভূতি পাওয়ার তৃষ্ণা। কিছু অসহ্যময় ভালোবাসা। কে কাকে বাধা দিবে? এই ঝিরিঝিরি ঝর্ণাকে সাক্ষী রেখে দুজনে যে দুজনকে একান্ত আপন করে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এভাবে কতক্ষণ কাটলো কে জানে। অনুপমার হুঁশ ফিরতে প্রচণ্ড লজ্জা পেল। রূপায়ণের বুকে মুখ গুজে বলল, আমার খুব লজ্জা লাগছে। এই ভেজা কাপড়ে ওই আদিবাসী লোকটার সামনে কিভাবে যাব? রূপায়ণ উঠে গিয়ে ফোন বের করে দুজনের কতগুলো ছবি তুলল। তারপর ব্যাগ থেকে অনুপমার জামা প্লাজো বের করে দিয়ে বলল, ওই জঙ্গলে গিয়ে চেঞ্জ করে আসো। অনুপমা হাঁপ ছেড়ে বাঁচল। রূপায়ণের হাত থেকে জামা নিয়ে চলে গেল। রূপায়ণ এই ফাঁকে হাবাতা গেঞ্জি শুকনো প্যান্ট পরে নিল। হাত দিয়ে ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে অনুপমাকে তাড়া দিল, কই হলো তোমার? বিকেল হতে হতে আলো কমছে, কিন্তু আলোর আয়ুষ্কাল শেষ হওয়ার আগেই আমাদের ফিরতে হবে। অনুপমা ঘন জঙ্গল থেকে বেরিয়ে এলো। ততক্ষণে আদিবাসী লোকটাও এসে গেছে। দুজনকে সাথে নিয়ে রওনা হলো ফিরতি পথে। অনুপমার গা কাঁপিয়ে জ্বর এলো রাতে। রূপায়ণ ভয় পেয়ে গেল। নাপা ওষুধে কাজ হলো না। মেয়েটার জ্বরের ঘোর কেমন যেন করছে। জ্বর কমার বদলে আরও যেন বেড়েই গেল। রূপায়ণ ভয় পেয়ে কেঁদে দিল। যেমন দিশেহারা অস্থির লাগছে। কতবার কতভাবে অনুপমাকে ডাকছে। মেয়েটা কেমন নেতিয়ে পড়ছে। এদিকে ফোনে সবসময় নেটওয়ার্ক থাকে না। রূপায়ণ লাগাতার গোবিন্দকে ফোন দিল। এই তো রিং হচ্ছে। গোবিন্দ ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি হয়েছে বন্ধু? রূপায়ণ ভেজা কণ্ঠে অস্থির হয়ে বলল, অনুপমার গা কাঁপিয়ে জ্বর আসছে। আমি এখন কি করব আমি বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে গোবিন্দ। তুই ঘাবড়ে যাস না রূপায়ণ। এই নে রুম্পার সাথে কথা বল। রুম্পা ফোনটা কানে চেপে ধরে রূপায়ণকে অনুপমার মাথায় জল ঢালার কথা বলে দিল। তাতেও জ্বর না কমে মাথায় যেন একটা ওড়না দিয়ে জলপট্টি দেয়। ফোন রেখে রূপায়ণ অনেকক্ষণ অনুপমার মাথায় জল ঢাললো। একটু তো শরীর ঠান্ডা হয়ে আসছে। সারাটা রাত জেগে রইল রূপায়ণ। ভোরের দিকে অনুপমার জ্বর ছেড়ে গেল। সারা শরীর ঘামে ভিজে জবজব করছে। রূপায়ণ তোয়ালা ভিজিয়ে এনে অনুপমার শরীর মুছিয়ে দিল। কাপড় পাল্টে দিল। সকাল হয়েছে। দুর্বলতায় অনুপমার শরীর ম্যাচ ম্যাচ করছে। রূপায়ণ জোর করে অনুপমাকে হালকা খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। এই শরীরে অনুপমা জেদ ধরেছে, ঘুরতে যাবে এবং সে আজকেও এখানে থাকবে। রূপায়ণ অনুপমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার শরীর খুব দুর্বল। এই অবস্থায় ঘুরতে যাওয়া একদম ঠিক হবে না। একটু পরেই বের হবো আপনা। অভিমানে অনুপমা রূপায়ণের হাতটা মাথা থেকে সরিয়ে দিয়ে বলল, একদম ছুবে না তুমি আমায়। কেউ আমার কথা শোনে না, কেউ না। রূপায়ণ সে কথা পাত্তা না দিয়ে আর একটু ঘনিষ্ঠ হয়ে বসলো। অনুপমা গড়িয়ে খাটের অপর প্রান্তে চলে গেল। রূপায়ণ হেসে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমাকেও কিন্তু ভুলেও ছুঁয়ো না। আমি তো তোমার ভাসুর লাগি। আমি ছুঁয়ে দিলে পাপ হবে কিন্তু। অনুপমা রাগে রেগে চোখ তুলে তাকালো। রূপায়ণ কত যুক্তিতর্ক করে সফল হলো না। অবশেষে অনুপমার কথার জয় হলো। আর একটা দিন থেকে যেতে বাধ্য হলো রূপায়ণ। তবে শর্ত জুড়ে দিল, অসুস্থ শরীরে কোথাও ঘুরতে যাওয়া যাবে না। পাহাড় মেঘ দেখতে হলে বারান্দায় বসে বসে দেখতে হবে। অনুপমা খুশিতে তাতেই এক বাক্যে রাজি হয়ে গেল। রূপায়ণের কাঁধে মাথা রেখে সারা বিকেল সন্ধ্যা গভীর রাত পর্যন্ত মেঘ দেখল। রূপায়ণের সাথে নানা বিষয়ে গল্প গুজব করে কাটালো। ইচ্ছে করছে এখানে মানুষটার সাথে সারা জীবন থেকে যেতে। বাড়িতে গেলে আবারও মানুষটার রাত ছাড়া দেখা মিলবে না। সারাটা দিন মানুষটার এক পলক দেখার আশায়
একটু মানুষটার কণ্ঠস্বর শোনার আশায় অনুপমা চাতক পাখির মতো অপেক্ষা করবে। ওরা যখন রিসোর্ট থেকে চেক আউট করলো, চাঁদের গাড়িতে চেপে বসলো। কিছু দূরে রূপায়ণ খেয়াল করলো ওই গাড়ির ছেলেগুলো বেশি সুবিধার না। কেউ অনুপমার দিকে অদ্ভুতভাবে চোখে তাকিয়ে রইল, কেউ বা লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছে। অনুপমা কুণ্ঠিত বোধ করলো, কেমন জড়সড় হয়ে রূপায়ণের গা ঘেঁষে বসে আছে। এতক্ষণে জল জল চোখ ঘুরে ফিরে বারবার অনুপমার দিকে তাকাচ্ছে। রূপায়ণ খানিকটা কি যেন ভাবলো, তারপর ব্যস্ত হাতে ফোনটা কানে চেপে ধরলো। রাশভারী কণ্ঠে বলল, কেসটা আজ কোর্টে ওঠার কথা ছিল, উঠছে? না না, আমি ছুটিতে আসছি, আমার ওয়াইফকে নিয়ে একটু সাজেকে ট্যুরে আসি। হ্যাঁ হ্যাঁ, কাল পৌঁছে যাব, সরাসরি ডিউটিতে জয়েন করবো, রাখি। অল্প বয়স্ক ছেলেগুলি নড়েচড়ে বসলো, কেউ আবার অনুপমার দিকে তাকানোর সাহস পেল না। রূপায়ণের উপস্থিতি বুদ্ধি থেকে অন্যদিকে তাকিয়ে মুখ টিপে নিঃশব্দে হেসে দিল অনুপমা। ছবির মতো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য পেছনে ফেলে ওরা একটু একটু করে চলে যাচ্ছে কোলাহলপূর্ণ ইটপাথরের মেকি শহরে। একটানা 21 ঘন্টা জার্নি করে দুজনে বাড়িতে ফিরল। বাড়িতে ঢুকতে না ঢুকতে নিপার ব্যাপার নিয়ে শুরু হয়ে গেল অশান্তি। নিপা কেঁদে কেটে একাকার অবস্থা। সৌরভ দুদিন ধরে এসে নিপার পা ধরে বসে আছে, যে কোনো মূল্যে সে নিজের বউকে ফিরিয়ে নিয়ে যাবে। নিপা কিছুতেই ওই লম্পটার সাথে আর যাবে না। অরূপ তেড়ে গিয়েছিল সৌরভকে মারতে, সীমা বাধা দিয়েছে। সবাই রূপায়ণ ফিরে আসার দিন গুনছিল। রূপায়ণ সব কথা শুনে ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিও। শরীরা সায় দিচ্ছে না, ঘুমে দুচোখ বুঝে আসছে। এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ধীর কণ্ঠে বলল, আমার ছোট বোনকে ভালোবেসে বিয়ে করার পরেও আবার তোমাকে কেন বিয়ে করতে হলো সৌরভ? সৌরভ মাথা নিচু করে বসে রইল। বিয়ের পর থেকে রূপায়ণের হিমশীতল চাহনি আত্মবিশ্বাসী কণ্ঠস্বর রইলে বুকের ভিতর ধরপড় করতে। ভেবেছিল রূপায়ণের বাড়িতে আসার আগে নিপাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু গাদিটা জেদ ধরে বসে আছে। সে সংসার করবে না। নিপা সৌরভের সোনার ডিম পাড়া রাজহাঁস। নিপাকে ছেড়ে দেওয়ার মানে একসাথে সব হারিয়ে পথে বসা। সৌরভের মতো বকে যাওয়া ছেলে নিপার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জেনেই নিপার সাথে রিলেশনে গিয়েছিল। অল্প বয়সে আবেগ মেয়েটাকে কঠিনভাবে প্রেমের ফাঁদে ফেলে, তবে নিজের কার্য সিদ্ধি করেছে। যখন যা প্রয়োজন হয়েছে নিপাকে প্রেশার দিয়ে রূপায়ণের কাছ থেকে আদায় করে নিয়েছে সৌরভ। মাঝখান থেকে সৌরভের অফিসের কলিগ লিমা মেয়েটার সাথে পরকীয়া করে ফেসে গেছে সৌরভ। নিপার অগোচরে লিমার সাথে লুকিয়ে বিয়ে করে আলাদা সংসার পেতেছিল। এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। কে জানতো চালাক মেয়েটা পেট বাঁধিয়ে বসবে, সরাসরি প্রমাণসহ সৌরভের বাড়িতে এসে উঠবে। রূপায়ণ তখনও জল জল চোখে এক দৃষ্টিতে সৌরভের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল সৌরভের মনে কী চলছে। নিপা কেঁদে কেটে অস্থির হয়ে বলল, এই জানোয়ারটা আর কি বলবে বদ্দাদাভাই? ওর বলার কোনো মুখ আছে? আমি ওই লম্পটটার সাথে না সংসার করব, আর না ওই বাড়িতে যাব। বিয়ের পর থেকে আজ পর্যন্ত যা যা দিয়েছিলি তুই, সব কড়াই ঘন্টায় বুঝে নিব আমি। সৌরভ আঁতকে উঠল। নিপাটা এবার বেশি বাড়াবাড়ি করছে। ইচ্ছে করছে এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দিতে। না না, এখন মাথা ঠান্ডা রাখবে। সৌরভ রূপায়ণের পা দুটো জড়িয়ে ধরল। বিষাদমাখে কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে বদ্দাদাভাই। আমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে শুধুমাত্র নিপাকে নিয়ে সংসার করতে চাই। দীর্ঘক্ষণ জার্নি করে রূপায়ণের মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে সৌরভকে ইচ্ছে মতো পেটাতে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি সৌরভ। বললাম তো আমার ভুল হয়ে গেছে। আমাকে যা খুশি শাস্তি দিন, আমি মাথা পেতে নেব, তবে নিপাকে কিছুতেই ছাড়তে পারবো না আমি। নিপার আগে বিড়িয়ে বলল, তোর সংসার আমি কিছুতেই করব না। তোকে আমি জেলের ভাত খাওয়াবো। ঘরের বউ থাকতে আর একটা বিয়ে করার শখ চিরতরে মিটিয়ে দেব। নন্দিতা দেবী বলল, এই ছেলে সুবিধার না। তোকে আমি রূপায়ণ কত বুঝিয়েছি, তখন তো তুই আমাদের একটা কথাও শুনিসনি, উল্টো আমাদেরকে ভয় দেখাতি। সৌরভের সাথে বিয়ে না দিলে বিষ খেয়ে মরবি। এ নিয়ে কত অশান্তি করছিস। তোর সাথে তখন তোর বাকি ভাই বোনগুলো তাল দিয়েছে। ভুল করেছি মা, ওই জানোয়ারটাকে বিয়ে করে মস্ত বড় ভুল করেছি। রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন তুমি যেতে পারো সৌরভ, বাকি কথা কোর্টে হবে। সৌরভ আচমকা নিপার হাত চেপে ধরে উম্মাতের মতো বলল, চলো চলো বাড়ি চলো, আমি তোমাকে রেখে কিছুতেই যাব না। আর কিসের কোর্ট? হ্যাঁ, নিপাকে আমি ডিভোর্স দেব না। রূপায়ণ সৌরভের বাহু চেপে ধরল, বলল, নিপার হাত ছাড়। আমার বউকে আমি ধরেছি, আপনার কি? রূপায়ণ শীতল কণ্ঠে বলল, বউয়ের জন্য যখন এতই চিন্তা, আর একটা বিয়ে করছিস কেন? আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? নিপা বাড়ি চলো। যাব না। ছাড় আমাকে। যেতে তোমাকে হবেই। নিপাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো। অরূপ ছুটতে এসে সৌরভের গলা চেপে ধরল। সৌরভ নিপাকে ছেড়ে দিয়ে অরূপকে পাল্টা আক্রমণ করে বসলো। রূপায়ণ কাউকে ছাড়াতে পারছে না। নিপা মেঝেতে বসে অঝোর কাটতে লাগলো। মুহূর্তে বাড়ির ভেতর চিৎকার চেঁচামেচি গণ্ডগোল সৃষ্টি হয়ে গেল। সৌরভ ছাড়া পেতে নিপার হাত চেপে ধরে অস্থির হয়ে বলল, তুমি যদি এই মুহূর্তে আমার সাথে না যাও, আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। নিপা নিপা বলো, দে শেষ করে, আমার সামনে মরে যা তুই। কিসের অভাব রেখেছিলাম আমি তোকে? তুই কেন ওই মেয়েটাকে বিয়ে করলি? কী এমন আছে ওই মেয়েটার মাঝে যা আমার মাঝে নেই?
রূপায়ণ নন্দিতা দেবী নিচু কণ্ঠে বলল, এভাবে নিপার সংসার ভেঙে দেওয়া ঠিক হবে না মা। দীপা পাশ থেকে বলল, কেন ঠিক হবে না? আলবাত ঠিক হবে। তুই এখন এই কথা বলছিস কেন বড়দা ভাই? ও তুই তো এখন বিয়ে করছিস, তোর নিজের সংসার হয়েছে। নিপা বাড়িতে থাকলে তোর বউয়ের অসুবিধা হবে। এখন তো আর বোনদের ভালো লাগবে না তোর। রূপায়ণ বলল, কথায় কথায় অনুপমাকে টানিস না, শুনতে ভালো লাগে না। এখন তো ভালো লাগবে না, আস্তে আস্তে আমাদেরকে অসহ্য লাগবে। বোনরা বেড়াতে এলে বিরক্তি হবি তোরা। নন্দিতা দেবী বলল, কোন কথা থেকে কোন কথা বলছিস? তোর মাথা ঠিক আছে দীপা? আমি একদম ঠিক আছি, বরং তোমার বড় ছেলে সুন্দর বউ পেয়ে মাথা একদম ঠিক নেই। সৌরভের কুকীর্তি জানার পরেও বড়দাদা ভাই কোন সাহসে নিপাকে সৌরভের সংসার করতে বলে? এই কথা আমি কি একবারও বলছি? তুই তো তাই বুঝালি বড়দা ভাই। রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, তোরা যা ভালো, যখন আমার থেকে ভালো বুঝিস তাহলে তোরাই ঠিক কর কী করবি। আমাকে আর এর ভেতরে জড়াবি না। রূপা বলল, অকৃতজ্ঞ কোথাকার। আমরা ঠিক করব মানে কি? তোর যদি টাকা খরচ হয় সেই ভয়ে কেটে পড়তে চাইছিস বুঝি? রূপায়ণ বুকের ভেতরে হাত রেখে দৃঢ়কণ্ঠে বলল, আমার এই কলিজায় যদি এখন তোদের সবাইকে ভুনা করে খাওয়াই তারপরও তোদের মন পাবো না, ঠিক খুদ ধরবি। আসলে আমি বিয়ে করে বিরাট বড় ভুল করেছি। সত্যি তো, আমার কি দরকার ছিল বিয়ে করা? সারা জীবন গাধার মতো খাটুনি খেটে রোজগার করে তোদের বিলাসিতা পূরণ করতাম, সেই বরং ভালো ছিল, তাই না? সবাই চুপ করে রূপায়ণের কথা শুনল। রূপায়ণ চিৎকার করে বলল, কিরে এখনও চুপ করে আছিস কেন? কথা বল। রোজ রোজ আমার আর অশান্তি ভালো লাগে না। কী চাস তোরা? আমি চলেই যাই? যাবো চলে? ঠান্ডা মানুষগুলো রেগে গেলে কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করে নন্দিতা দেবী উত্তেজিত হয়ে বলল, এসব কী অলক্ষণের কথা বাবা? তুই কেন বাড়ি ছেড়ে চলে যাবি? নন্দিতা দেবী রূপা দীপার দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, তোদের বিয়ে দিয়েছি, যার যার সংসার হয়েছে, এখন থেকে শ্বশুরবাড়ি গিয়ে খবরদারি করবি। খবরদার বলে দিলাম, আজকের পর থেকে আমার সংসারে নাক গলাতে আসবি না তোরা। ছেলেটা বিয়ের পর থেকে তোরা কারণে অকারণে অশান্তি করার চেষ্টা করছিস। আর সৌরভ পাগলামি না করে তুমি এখন বাড়ি যাও। বাড়িতে যেটাকে এনে উঠিয়েছ আগে সেই মেয়েটাকে বিদায় করো, পরে আমরা ভেবে দেখব নিপা যাবে কি যাবে না। আমার মেয়ে ফেলনা না, তার মা ভাই এখনও বেঁচে আছে। সৌরভ নিপাকে হুমকি ধমকি দিয়ে চলে যেতে নন্দিতা দেবী দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেকটা পর জার্নি করে এসেছিল। রূপায়ণ ঘরে যা, বিশ্রাম কর। নিপার ব্যাপারে পরে কথা হবে। রূপায়ণ সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেল। নন্দিতা দেবী ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। নিপা নীরবে কাঁদছে। রূপা দীপা মাকে ছেড়ে দিল না, মুখে যা আসছে তাই বলল। নন্দিতা দেবীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। শীতল কণ্ঠে বলল, তোদের জন্য আমি আমার রূপায়ণের সংসার করতে পারি না। ভগবানের দিব্যি কেটে বলছি, তোদের কাউকে সংসার করতে দিব না আমি। আসলে আমারই ভুল হয়েছে। সে ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত রূপায়ণের ঘাড়ে কাঁঠাল ভেঙে তোদের খাইয়ে পড়িতে দিয়ে থুতে বদ অভ্যাস করেছি। এখন তোদের একটু কম পড়লে তোরা রূপায়ণকে আক্রমণ করিস। আমার বড় ছেলেটা শুধু দুহাত ভরে দিয়েই গেল, বিনিময়ে তোরা কি দিয়েছিস ওকে? এখন সবার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, ভাইয়ের সংসারে পড়ে না থেকে অযথা অশান্তি না করে নিজের সংসারে মনোযোগী হও। আমার ননদরা আমার সংসারে এতটা অশান্তি করতো না যতটা তোরা এই নতুন বউকে নিয়ে হয়ে আসা বউটাকে জ্বালানোর জন্য মরিয়া হয়ে থাকিস। বিশ্বাস কর, তোদের পিসিরা এত জ্বালালে আমি সংসার করতে পারতাম না। তিক্ত সত্যি কথাগুলি রূপা দীপা সহজে হজম হলো না। মাকে কড়ায় কণ্ঠে কিছু বলতে চাইল, তবে নন্দিতাদেব সে কথা না শুনে নিপার হাত ধরে নিজের ঘরে চলে এলো। অরূপের ওই ঘটনার পর থেকে সীমা কেমন নিশ্চুপ হয়ে গেছে। দরকার ছাড়া খুব একটা অরূপের সাথে কথা বলে না। রাতে বিছানায় অরূপের ঘনিষ্ঠ হতে চাইলে সীমা কোনো উচ্ছ্বাস দেখায় না। তবে নিপাত চলে আসাতে সীমা মনে মনে অনেক খুশি। অরূপের ঘরে আসতে সীমা তাচ্ছিল্য করে বলল, দেখতেই তো, পরের মেয়েকে ঠকালে ঘরের মেয়েকে ঠকতে হয়। কি বলতে চাইছো তুমি? কিছু বলতে চাইছি না। সবার ঘরে বউ রেখে বাইরে ছুকছুক করতে ইচ্ছা হয়, শুধু কারোটা প্রকাশ পায়, কারোটা প্রকাশ পায় না। রূপায়ণ ঘরে এসে দেখলো অনুপমা মাথা মুড়ি দিয়ে শুয়ে আছে। দরজা আটকে দিয়ে রূপায়ণ খাটে উঠে বসলো। নিচু কণ্ঠে বলল, কী গো, মাথা ব্যথা কমেনি? অনুপমা রূপায়ণের কোলে মাঝে এসে শুলো। রূপায়ণ অনুপমার কপালে হাত রেখে চমকে উঠল, জ্বর আবার বেড়েছে। রূপায়ণ শরীর পুড়ে যাচ্ছে। রূপায়ণ বলল, ঝর্নার জলে এতটা সময় ধরে ভেজা একদম ঠিক হয়নি। অনুপমা রূপায়ণের পেটে মুখ গুজে ফিসফিস করে বলল, তাহলে জীবনের শ্রেষ্ঠ কিছু সময় তোমার সাথে কিভাবে উপভোগ করতাম? রূপায়ণ হেসে দিল। এই মেয়েটা আশেপাশে থাকলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। বলল, একবার বর্ষাকাল তোমায় নিয়ে মেঘের দেশে আবারও যাব। ভালো করে তো ঘুরতেই পারল না,
খাগড়াছড়িতে দেখার উপভোগ করার মতো অনেক দর্শনীয় স্থান আছে। তুমি আগেও গিয়েছিলে বুঝি? অজস্র গিয়েছিলে। হাতে টাকা থাকলে ট্যুরে চলে যেতাম। একাই না, কখনো বন্ধুদের সাথে গিয়েছি, কখনো ফ্যামিলি নিয়ে। ট্রাভেল গ্রুপের সাথে গিয়েছি কয়েকবার। তুমি এত ভ্রমণ পিপাসু দেখে কিন্তু বোঝা যায় না। রূপায়ণ উঠে গেল, গামছা ভিজিয়ে এনে অনুপমার মাথায় জলপট্টি দিয়ে বলো, এখন থেকে বুঝবে, সময় পেলে তোমাকে নিয়ে কোথাও না কোথাও বেরিয়ে পড়বো। ভালো কথা, নিপার কি হলো? রূপায়ণ মন খারাপ বলে বলল, নিপার সংসার বোধহয় টিকবে না। যেদি মেয়ে সৌরভ আমার প্রথম থেকে পছন্দ ছিল না। তখন আমার কথার কেউ গুরুত্ব দিল না। অবশ্য এই বাড়িতে আমার কথার গুরুত্ব কবেই ছিল, শুধু আমার টাকার গুরুত্ব। বাদ দাও এসব কথা। নিপার ব্যাপারে তোমরা কাউকে কিছু বলার দরকার নেই। তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাচ্ছে। দিনগুলো যখন রূপায়ণ অনুপমার দুষ্ট মিষ্টি ভালোবাসা অভিমানী ঝগড়া রেশ কাটছিল, তখনই শুরু হলো সংসারের নতুন অশান্তি। নিপা কিছুদিন ঘরবন্দি হয়ে থাকলে এখন না বলে কয়ে কোথায় হুটহাট বেরিয়ে যায়। প্রায় রাত করে বাড়ি ফিরে এই নিয়ে কেউ কিছু বললে কোমর বেঁধে ঝগড়া করে। নিপা সৌরভকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে, কিন্তু সৌরভ সাইন করে দেয়নি। উল্টে প্রায় নিপাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ব্ল্যাকমেল করে। বোনদের পরামর্শে নিপাও শর্ত জুড়ে দিয়েছে, যদি অনুপমাকে এই বাড়ি থেকে মিথ্যে অপবাদ দিয়ে বের করতে পারে তবে সৌরভের সংসারে ফিরে যাবে নিপা। সৌরভ এক বাক্যে রাজি। আসলে অনুপমাকে বিয়ে হয়ে আসার পর থেকে সবারই কম বেশি অসুবিধা হচ্ছে। এখন আর রূপায়ণ কাউকে প্রয়োজন ছাড়া টাকা দেয় না। চাইলে বলে হাতের অবস্থা ভালো না, পরে দিব। অথচ নিজের বউকে দুহাত ভরে দেয়। মাকে নিয়মিত ডাক্তার দেখায়, পুরো সংসারে এক হাতে চালায়। তখন খুব টাকা হাতে থাকে। বোনরা চাইলে নাই নাই শুরু হয়ে যায়। রূপার জামাই একটা জমি নিবে, কত করে বলল, তোমার ভাইকে 1,05,000 টাকা ধার দিতে বলো, আমি 2 বছর পরে শোধ করে দিব। অথচ রূপায়ণ একটা পয়সাও দেয়নি। মুখের উপর বলে দিয়েছে হাতে টাকা নেই। নিশ্চয় বউটা কাউকে কিছু না দিতে বুদ্ধি দিয়েছে। তাহলে এতদিন তো দুহাত ভরে দিয়েছিল, এখন চাইলে দেয় না কেন? মাটাও হারামি, সারাক্ষণ বড় ছেলের সাপোর্ট নেয়। বড় বউয়ের নামে যে মায়ের কাছে দুটো নিন্দে করব তাও জুত পাই না। সবাই বুঝে গেছে ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে পারলে সব সমস্যার সমাধান হবে। রূপায়ণ আগেরবারও মতো সবাইকে দুহাত ভরে দিবে। নিপা একদিন রাতে অনুপমার রুমে এসে বলল, কী করো বৌদি? এই তো তোমার দাদার সাথে ফোনে কথা বললাম। দাদা ফিরতে কি আজ রাত হবে? হয়তো। কেন, কিছু লাগবে? না না, এমনি জিজ্ঞাসা করলাম। আসলে রাতে আমার একা একা ঘুম হয় না। তুমি আজ রাতে আমার সাথে ঘুমাবে বৌদি? কিছু মনে করো না নিপা, একা শুতে যদি তোমার ভালো না লাগে তবে মায়ের কাছে ঘুমাও, আমি দুঃখিত। নিপা ভেতরে ভেতরে রাগে দুঃখে ফেটে পড়ল। নির্লজ্জ মেয়ে মানুষ কোথাকার। একদিন বরের সাথে না শুলে কী এমন মহাভারত অশুদ্ধ হবে? তবে মুখে কিছু না বলে হন্তদন্ত পায়ে ছুটে গেল। সবাই একজোট হয়ে যখন দিনের পর দিন খুব কৌশলে নানা ছক কষে অনুপমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠছিল, একদিন সত্যি সত্যি এই মহেন্দ্রক্ষণটা এসে গেলই বুঝি। রূপায়ণ মাকে নিয়ে ঢাকা হৃদরোগ হসপিটালে ডাক্তার দেখাতে গিয়েছিল। ভেবেছিল একটু রাত হলে চলে আসতে পারবে, কিন্তু এত দেরি। ডাক্তার এসেছে, দেখাতে দেখাতে অনেকটা দেরি হয়ে গেল। এদিকে নন্দিতা দেবের শরীরটা খুব দুর্বল। মাকে নিয়ে এতটা ঘন্টা জার্নি করে বাড়ি যাওয়ার সাহস পেল না। রাতটা কোনো মতনে ছোটো পিসির ফ্ল্যাটে এসে যেতে বাধ্য হলো। এদিকে রূপায়ণ মাকে নিয়ে বাড়ি থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরোতে নিপা ফোন করে 2 বোনকে বাড়িতে ডেকে দিল। সৌরভকে এক ফাঁকে ফোন দিয়ে বলল, বর্দা ভাই, মা কেউ বাড়ি নেই, আজ সুযোগ, যা করার আজকের ভেতর করতে হবে। রূপায়ণ মাত্র ফোন দিয়ে জানালো রাতে বাড়ি ফিরবে না। অনুপমার মনটা একটু খারাপ হলো বইকি, তবে প্রকাশ করলো না। মৃদু হেসে বলল, আগামীকাল সকাল সকাল বাড়িতে চলে এসো, তোমাদের ছাড়া ভালো লাগে না। নিপা দরজায় দাঁড়িয়ে বলল, শুধু বদ্দাভাইদের সাথে ফোনে আলাপ করলেই তো হবে না বৌদি, রাতের রান্নাটা তো সারতে হবে। ওরা আসবে না, আজ ছোটো পিসির বাসায় থাকবে। নিপা উত্তেজিত হয়ে বলল, সত্যি? নিপা উচ্ছ্বাস নিয়ে চলে গেল। অনুপমা ফোন রেখে রান্নাঘরে চলে গেল। এতগুলো মানুষ বাড়িতে, অথচ কেউ ভুলেও রান্নার কাজে হেল্প করে না। সীমাটা আগে টুকিটাকি যা করতো, এখন তো খাওয়ার সময় ছাড়া রুমের বাইরে বের হয় না। মায়ের শরীর ভালো থাকলে টুকটাক সবজি মাছ কেটে বেছে দেয়, তবে নন্দটা ভুলেও একটা কাজে হাত লাগে না, শুধু অর্ডার করে এটা খাবো ওটা খাবো। অনুপমা চাল ধুয়ে ভাত বসাতে 3 ননদ রান্নাঘরে ডাইনিংয়ে এসে বলল। দীপা অনুপমকে শুনিয়ে ব্যঙ্গ করে বলল, বদ্দাদাভার কপালটাই খারাপ, না পেলো শ্বশুর বাড়ি, না পেলো কোনো যৌতুক। রূপা বলল, এই মেয়েটার রান্নাটাও খুব একটা সুস্বাদু হয় না, কোনো রকম খাওয়া চলে, আর না কোনো গুছিয়ে করতে পারে। শুধু রূপ দিয়ে বদ্দাদাভাইকে কাবু করেছে। শুধু বদ্দাদাভাই না, আর কাকে কাকে রূপ যৌবন দিয়ে কাবু করেছে কে জানে। পাশ থেকে নিপা বলল, তা বদ্দাদাভাই তোমার খোঁজ পেলো কীভাবে? সত্যি করে বলো তো বৌদি। মেন দরজায় খটখট শব্দ হচ্ছে। নিপা দরজা খুলে দিয়ে বোনদের ইশারায় দেখালো এসে গেছে। সৌরভের সাথে দিবাকে দেখে অনুপমা আতঙ্কে ভয়ে
অন্তরাত্মা কেঁপে উঠল। ছেলেটা অনুপমাকে দেখে ছুটতে এলো। আচমকা অনুপমার হাত দুটো চেপে ধরে বলল, এই অনুপমা, তুমি এখানে কি করছো? তোমায় কত খুঁজেছি জানো? অনুপমা ভেতরে ভেতরে ক্ষয়ে গেল, মন প্রাণে ঠাকুরকে ডাকছে। দিবা আরেকটু এগিয়ে এলো, সামনে ঝুঁকে অনুপমার সিঁথির দিকে জল জল দৃষ্টিতে তাকালো। উম্মাতের মতো চিৎকার করে বলল, তুমি কার নামে সিঁদুর পড়ছো অনুপমা? আমি তোমায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে এসে ফুর্তি করছো? নিপা বলল, বৌদিকে কীভাবে চিনলে দিবা দাদা? আরে রাখো তোমার বৌদি। অনুপমা শুধু আমার হতে হতে না হওয়া বউ, তোমার দাদার অনেক আগে ওর মোমের মতো শরীর আমি ছুঁয়েছি। কি অস্বীকার করতে পারবে অনুপমা? অনুপমা শুকনো ঢোক গিলল। সবাই কেমন ঘৃণাভাবে অনুপমার দিকে তাকিয়ে আছে। অতিরিক্ত লজ্জায় ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। দীপা বলল, আমরাও তো বলি এত সুন্দর মেয়েটা কি শুধু শুধু আমার বয়স্ক বদ্দাতা ভাইয়ের বউ হয়ে আসবে? চরিত্রের দোষ আছে তাই অল্প বয়সে বুড়ো নাগর ধরেছে। যা আপনাদের মাঝে ঠিক কী কী হয়েছিল দিবা? দিবা বিরক্ত হলো, বলল, আপনাকে বলবো না। পাশাপাশি বাড়িতে উঠতি ছেলেমেয়েদের ভেতর গভীর প্রেম হলে ঠিক কী কী হয়, সম্পর্ক ততটাই গভীর। তা আপনারাই অনুমান করে নিন। অনুপমার চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ল। ধীর কণ্ঠে বলল, এসব কি আবল তাবল বলছেন? আপনার লজ্জা করছে না মিথ্যে কথাগুলো বানিয়ে বলতে? তুমি খুব ভালো করেই জানো অনুপমা, আমি একটা কথাও মিথ্যে বলিনি। নিপা বলে, ছি ছি বৌদি, তুমি এতটা নোংরা মানসিকতার? আমরা বদ্দা সাহেবকে এভাবে ঠকালে? কে কাকে ঠকিয়েছে সেটা পরে দেখা যাবে। আগে তোরা বল, রূপায়ণের অগোচরে এ কাকে বৌদির প্রেমিক বানিয়ে ধরে এনেছিস তোরা? গোবিন্দ দরজায় দাঁড়িয়ে কথাটা বলতে বলতে ঘরে এলো। রুম্পা গোবিন্দর পিছু পিছু এসে অনুপমার পাশে দাঁড়ালো। গোবিন্দ দিবার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আবার বল, বৌদির সাথে তোর কী কী হয়েছে প্রথম থেকে বল, আমরা একটু শুনি। দিবা দৃঢ়কণ্ঠে বলল, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। অনুপমা টাকার লোভে আমাকে রিজেক্ট করছে, বড় ঘরের ছেলেকে ফুসলিয়ে বিয়ে করছে। গোবিন্দ দিবার শার্টের কলার ধরে বলল, বল, তুই সেই বখাটে ছেলেটা না, গ্রামের রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করছিস, অন্যা ধরে টানিস, সুযোগ পেলে জাপটে ধরিস। বৌদিকে তো তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকিও দিয়েছিলে। ভাগ্যের সেবার ডাকাতি কেসে ফেসে গিয়ে 6 মাসের জেল হলো। তা এতদিন বৌদির খোঁজ পেলি কীভাবে? সৌরভ শুকনো ঢিক গিলল। দিবা অস্থির হয়ে সৌরভকে বলল, আপনি বলেছিলেন এখানে এলে আমার অনুপমাকে নিয়ে যেতে পারবো, এখন এত কথা ইচ্ছে কেন? গোবিন্দ তীব্র কণ্ঠে বলল, তুমি এই কাজটা কেন করলে সৌরভ? রূপায়ণ জানতে পারলে তোমার কি হাল করবে একবার ভেবে দেখেছো? এরকম একটা নেশাখোর ছেলেকে কোন সাহসে এই বাড়িতে ধরে এনেছো বলো? রূপা বলল, সে কথার উত্তর তোমাকে দিতে হবে না গোবিন্দদা। তুমি এত রাতে এই বাড়িতে কেন এসেছো? না এলে তোমাদের আসল রূপটা ধরতেই পারতাম না। তোমরা নিচে নামতে নামতে কতটা নিচে নেমে গেছি। রূপায়ণ শুধু নিজের রক্ত জল করে টাকা তোমাদের পিছনে ঠেলেছে, একটাকেও মানুষ বানাতে পারেনি। দীপা বলল, এই একদম মুখ সামলে কথা বলো। বৌদির জন্য তোমার এত দরদ উতলে উঠছে কেন? নাকি তোমার সাথে বৌদিরও কিছু মিছু আছে? রূপায়ণ, শুনতে পাচ্ছিস তোর ভাই বোনগুলো নামতে নামতে কতটা নিচে নেমে গেছে? রাত দুপুরে তোর বউকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়ানোর জন্য কত বড় ষড়যন্ত্র করছে সবাই মিলে। এই ভাই বোনদের কথা ভেবে তুই নিজের যৌবন বিসর্জন দিয়েছিলি রূপায়ণ। আরে এই অমানুষগুলো তুই বুড়ো হলে তোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেও দুবার ভাববে না। এখনও সময় আছে বন্ধু, বৌদিকে নিয়ে যদি সুখে শান্তিতে সংসার করতে ইচ্ছে থাকে তাহলে। আর কিছু বলতে পারল না গোবিন্দ। ফোনের ওপাশে রূপায়ণ অতিরিক্ত রাগে দুঃখে দিশেহারা হয়। এই ভাই বোনগুলোর জন্য রূপায়ণ কী করেনি? তারপর রূপায়ণের সুখ কেড়ে নেওয়ার জন্য একেবারে কেমন মরিয়া হয়ে উঠছে। ভাগ্যিস রূপায়ণ রাতে বাড়ি ফিরতে পারবে না শুনে গোবিন্দ নিজ তাগিদে ওদের বাড়িতে এসেছিল, না হলে যে আজ কী হতো ভাবতে রূপায়ণের বুকটা কেঁপে উঠল। এই বদ্ধ করে একটুও মন টিকছে না, ইচ্ছে করছে ছুটে গিয়ে অনুপমাকে খুব যত্ন করে বুকের মাঝে লুকিয়ে ফেলতাম। রূপায়ণ এতদিন অনুপমার অনুরোধে চুপ ছিল, এখন আর চুপ করে থাকবে না রূপায়ণ। কার জায়গায় কোথায় খুব ভালো করেই বুঝিয়ে দেবে। তার আগে সবাইকে শিক্ষা দিতে হবে, যোগ্যতা থেকেও বেশি কিছু পেয়ে গেলে মানুষগুলো অমানুষ হয়ে যায়। রুম্পা অনুপমকে ধরে ঘরে নিয়ে গেল। সবাই তো বেশ ঘাবড়ে গেছে। সত্যি আজ একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। বদ্দা তবে এসে যে কী তাণ্ডব ঘটাবে কে জানে। গভীর রাত, অনুপমা এখনও ফুলে ফুলে শব্দহীন কাঁদছে। রূপায়ণ ফোনের ওপাশ থেকে মরিয়া হয়ে বলল, কথা বলবে না লক্ষ্মীটি? নিশ্চুপ। আমি তোমায় কথা দিলাম অনুপমা, এরপর থেকে যেখানে যাব সবসময় সাথে নিয়ে যাব। সারা রাত রূপায়ণ কত কথা বলে, অনুপমা ভুলেও একটা কথা বলে না, শুধু ফোনটা কানে চেপে ধরে নীরবে চোখের জল ফেলতে লাগলো। কাক ভরে রূপায়ণ মাকে নিয়ে বাড়ি এসে পৌঁছালো। তারপর চিৎকার করে সবাইকে ঢাকতে লাগলো। সবাই ধরপড়িয়ে উঠে বসলো, ছুট্টে এলো বসার ঘরে। রূপায়ণ হিমশীতল কণ্ঠে বলল, অনুপমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কার কী লাভ বলো? সবাই এক এক করে উত্তর দিবি। এই নিপা, তুই আগে বল, তোর মুখের ভাত কেড়ে খায় অনুপমা? নিপা তুই বল, তুই বেড়াতে এলে তোকে রেঁধে বেড়ে খাওয়ায় না আমার বউ?
না, আমি বাজার করি না। রূপা বল, তোর বাপের বাড়িতে থাকলে কি আমি আমার বউ তোদের সাথে ঝগড়া করে? আর অরূপ, আমি বিয়ে করায় কি তোর খরচ বেড়ে গেছে? এখন কথা বলছিস না কেন? তোরা উত্তর দে। শেষের কথাটা রূপায়ণ জোরে বলল। সবাই ভয় পেয়ে কেঁপে উঠল। রূপায়ণ 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। খানিকক্ষণ কী যে ভেবে বলল, অনুপমা। অনুপমা দরজা ঘেঁষিয়ে দাঁড়িয়েছিল, ভেজা চোখ দুটো তুলে তাকালো। রূপায়ণ ঘন ঘন শ্বাস ফেলে সবার উদ্দেশ্যে বলল, আমার বউকে নিয়ে সবার সমস্যা তো? বেশ, তোরাই থাক, আমি আমার বউ নিয়ে চলে যাচ্ছি। অনুপমা ব্যাগ গুছিয়ে নাও। নন্দিতা দেবী আজ আর বড় ছেলেকে আটকালো না। রূপায়ণ মাসখানেক বউ নিয়ে দূরে কোথাও ঘুরে আসুক, তিনিও দেখে নেবেন কে এত বড় সংসারের ঘানি টানে। বাড়াবাড়ির ফল কখনো ভালো হয় না। এবার সবাই যদি একটু শিক্ষা পায়। রূপায়ণ অনুপমার হাত ধরে ঘরে নিয়ে গেল। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে অনেকক্ষণ অনুপমাকে বুকের বাজে জড়িয়ে রইল। এভাবে কতক্ষণ কাটলো কে জানে। অনুপমা আস্তে করে বলে, ছাড়ুন। রূপায়ণ আর একটু শক্ত করে চেপে ধরল। জেদিকণ্ঠ বলে, ছাড়বো না, ব্যথা পাচ্ছি। রূপায়ণ অনুপমার কোমল হাতটা নিজের বুকের মাঝখানে চেপে ধরে বলল, তুমিও কাল সারা রাত আমার সাথে একটাও কথা বলোনি। আমার এখানে খুব ব্যথা পেয়েছে। অনুপমা ভেজা কণ্ঠ বলল, গোবিন্দদা কাল রাতে না হলে কী হতো একবার ভেবে দেখেছ? সে কথা ভাবলে এখনও আমার বুক ধড়ফড় করে। এই 8 মাসে তুমি আমার কতটা বিচরণ করেছ তা তুমি নিজেও জানো না অনুপমা। তোমাকে ছেড়ে থাকার কথা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার শেষ নিঃশ্বাসের বিকালে তুমি এসে রংধনুর 7 রঙে রাঙালে। এখন তুমি বিহীন রংহীন জীবন আমি ভাবতে পারি না। দুপুরবেলা ঝড় বৃষ্টির মাথায় করে অনুপমার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল রূপায়ণ। সবাই চেয়ে চেয়ে দেখলো, কেউ কিছু বলা আটকানোর সাহস পেল না। শুধু নন্দিতা দেবী আঁচলে মুখ গুজে অঝরে কাঁদল। রূপায়ণ মাকে বলেছিল, যাবে আমার সাথে? সে তার স্বামীর ভিটে ছেড়ে যেতে রাজি হলো না। অগত্যা রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে শুধু অনুপমাকে সাথে নিয়ে চলে গেল। বিকেলে অফিস ছুটির পর অরূপ বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি দূরে দিল। সবাইকে উদ্দেশ্য করে মাকে বলল, বরদাদা বাড়ি ছেড়ে চলে গেছে মানে কি? এত বড় সংসার এখন চলবে কি? সে আমি কি জানি, তোরা ভাই বোনরা ভালো জানিস। বোকার মতো কথা বলো না মা, আমরা ভালো জানি। মানে বরদাদা ভাইকে তুমি যেতে দিলে কেন? সীমা রান্নাঘর থেকে এসে বলল, রাতে কি রান্না হবে? মাস শেষ, ঘরে চাল নাই, ফ্রিজে মাছ মাংস নেই। অরূপ বলল, সংসার খরচ বাবদ বরদাদা ভাই তোমাকে কোনো টাকা দিয়ে যায়নি? না। ও কোথায় গেছে? কবে ফিরবে? কিছু বলে গেছে? কিচ্ছু বলে যায়নি। অরূপ রেগে গিয়ে চিৎকার করে বলল, বাড়িতে এত মানুষ, কেউ ওদের যাওয়ার সময় বাধা দেয়নি কেন? কবে আসবে তাও নাকি বলে যায়নি? দীপা বলল, ফোন দিয়ে দেখ বরদা ভাই এখন কোথায় আছে। ভালো কথা মনে করছিস। অরূপ প্যান্টের পকেট থেকে ফোন করে বরদা ভাইয়ের নাম্বার ডায়াল করলো। ফোন বন্ধ। সীমা বলল, চাল না আনলে কিন্তু রাতের খাওয়ার বন্ধ। অরূপ চিন্তিত মুখে বলল, আরে রুটি টুটি কিছু একটা বানিয়ে নাও, কাল সকালে চাল এনে দেবো। সীমা বলল, এতগুলো মানুষ রুটি আমি একা একা বানাতে পারবো না, কাউকে সাথে আসতে হবে। অরূপ নিপাকে বলল, এভাবে হা করে দাঁড়িয়ে না থেকে সীমার সাথে রান্নাঘরে যা। আমি পারবো না, না পারলে তোর রাতের খাবার বন্ধ। সীমা 3টে রুটি কম বানাবে। নিপা রেবেকে হলো বলল, বরদাদা ভাই সংসারের সব খরচ দেয়, বৌদিভাই একা হাতে সবার রান্না করতে, তারপর কোনো দিন খাওয়া নিয়ে বা কাজ নিয়ে কথা শোনা যায়। অরূপ তাচ্ছিল্য করে বলল, এতই যখন বড় বৌদির জন্য দরদ উতলে উঠছে, তাহলে বড় বৌদিকে তাড়ানোর জন্য এত নাটক করছিলি কেন সবাই মিলে? আর আমি বরদাদা ভাই না, আমার কষ্টের টাকার দাম আছে, অপ্রয়োজনে আমি 1 পয়সাও ব্যয় করব না। সবাই অদ্ভুত চোখে অরূপের দিকে তাকালো। নন্দিতা দেবী মলিন হেসে বলল, একদিনে এই কথা বলছিস অরূপ? অথচ আমার রূপায়ণ তোদের সবার কটু কথা শুনে তুচ্ছ তাচ্ছিল্য মুখ বুজে মেনে নিয়ে এত বছর শক্ত হাতে সংসারে ঘানি টেনেছে। কখনো একবার ছেড়ে দুবার একটা জিনিসের কথা বলে দেওয়া লাগেনি। তোমাদের বুঝতে হবে, হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় না মা। আমাকে বরদাদা ভাই ভাবলে ভুল করবে। রাতে নিপা জেদ করে খেলো না, না খেয়ে শুয়ে পড়লো। অবশ্য কেউ আর খাওয়ার জন্য জোর করেনি। বেলা করে ঘুম ভেঙে দেখলো ফোনে সৌরভের নাম্বার থেকে অনেকগুলো মিস কল। আবারও ফোনটা বেজে উঠল। নিপা ফোন রিসিভ করতে সৌরভ চেঁচিয়ে বলল, তোমার বরদাদা কখনো ভালো হবে না নিপা। নিপা তাচ্ছিল্য করে বলল, শকুনের অভিশাপে কখনো গরিব মরে না নিপা, একদম ধমকাবে না। তোর বরদাদা ভাই কোন সাহসে আমার চাকরি খেয়েছে? কি বললে? সৌরভ অস্থির হয়ে বলে, শুনতে পাওনি? নিপা মনে মনে বেজায় খুশি হলো, বলল, বেশ করেছে। এবার বুঝি ঘরে বউ থাকতে আর একটা বিয়ে করার কি জ্বালা। আমিও দেখবো বেকার সৌরভের সাথে ওই মেয়ে কতদিনের মাখো সম্পর্ক থাকে। রূপায়ণ অনুপমকে নিয়ে ফুলপিসির বিক্রমপুরের বাড়িতে উঠছে। বিশাল একতলা বাড়িটা টিন ও কাঠ দিয়ে কি সুন্দর কারুকার্য করা। বাড়ির সামনে পাকা শান বাঁধানো পুকুর, পুকুরে অজস্র বুনো কলমি ফুল ফুটে হয়েছে। অনুপমা জানলা দিয়ে মুগ্ধ দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়েছে। এক পাশলা ঝিরিঝিরি বাতাস অনুপমার চোখে মুখে উপচে পড়ছে, চুলগুলো এলোমেলো উঠছে। রূপায়ণ আতশোয়া হয়ে অনুপমার দিকে তাকিয়ে চায়ে চুমুক দিল। পিসি ভেজা হাত মুছতে মুছতে অনুপমার পাশে বসলো। রূপায়ণ বলল,
একদম উচিত কাজ করেছিস রূপ। এবার যদি ওদের একটু শিক্ষা হয়। একবার যখন ঘর ছেড়ে বেরোচ্ছিস সহজে আর বাড়ি যাবি না। বৌমাকে নিয়ে মনের সুখে ঘুরে বেড়া। সংসার তো একটা সময় থিতু হতেই হবে, তার আগে জীবনটাকে উপভোগ করে নেয়। একবার বাচ্চা কাচ্চা হয়ে গেলে আবার হুটহাট করে কোথাও বের হওয়া যায় না। রূপায়ণ কাপটা টেবিলে নামিয়ে রেখে, তুমি একবার চিন্তা করো না পিসি, স্বার্থে টান লাগায় আমার ভাই বোনগুলো নামতে নামতে কতটা নিচে নেমে গেছে। গোবিন্দ যদি সঠিক সময়ে বাড়ি না যেত, ভাবলেই আমার দম বন্ধ হয়। আমার বউকে শখ করে কিছু কিনে দিলে সবাইকে কৈফিয়ত দিতে হয়। আমার বউকে দিলাম, ওদের কেন দিলাম না? এই নিয়ে আমার বউয়ের সাথে অযথা অশান্তি করে। আমি বাড়ি না থাকলে সারাক্ষণ কটু কথা শোনায়। অনুপমা তো একটা মানুষ, সারাক্ষণ কতক্ষণ সহ্য করা যায়? কিছু মনে করিস না, তোর আর বৌদির প্রশ্রয়ে ওরা একটা অমানুষ হয়ে গেছে। ভাই বোনদের ছোটোবেলা থেকে মানুষ করেছিস, ভাইকে ঘুষ দিয়ে চাকরি দিয়েছিস, বোনদের ভরি ভরি স্বর্ণ লাখ লাখ টাকা দিয়ে যৌতুক দিয়ে বিয়ে দিয়েছিস। এই পর্যন্ত ঠিক ছিল। ধীরে ধীরে ওদের থেকে দেওয়া থোয়াটা কমিয়ে দিয়ে আরও বাড়িয়ে দিয়েছিস। ওদের স্বভাবটা তোরাই খারাপ করেছিস। অরূপ চাকরি করে, তবুও তুই ওর কাছ থেকে সংসার খরচ বাবদ টাকা নিস না। বোনদের বিয়ে হয়েছে, তুই কেন এখনও ওদের বিলাসিতা পূরণ করবি? ওদের জামাই আছে না? আবার নাকি টাকা ধার নিয়েও তা তোকে ফেরত দেয় না। আমার আপন ভাতিজা ভাতিজি হলে কি হবে? এক একটা আস্ত বেয়াদব। এবার বুঝলি তুই কতটা জুড়ে ছিলি ওদের জীবনে? আমার ভাবতে অবাক লাগে, যে মানুষটা ওদের জন্য এত করলো, কোথায় তার বউকে মাথায় করে রাখবে তা না, উল্টো বৌমার সাথে খারাপ ব্যবহার করে। তুই যদি শুরু থেকে কঠোরভাবে রাশ টেনে ধরতি, আজ বৌমার সাথে এত বড় অন্যায় করার সাহস পেত না রূপ। রূপায়ণ দীর্ঘশ্বাস পেলে পিসি একটু থেমে বলল, ভালো কথা অরূপ। ফোন দিয়েছিল, কি বলল? তুই এখানে এসেছিস কি না জিজ্ঞাসা করছে। তুমি কি বলছো? আমি না বলছি। শুধু আমাকে না, সবাইকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে কারো বাসায় গিয়েছিস কি না। তুমি কাউকে বলো না পিসি, আমরা তোমার কাছে আছি। মাথা খারাপ? তবে শোন, এখানে বোরিং সময় না কাটিয়ে বৌমাকে নিয়ে ঘুরিয়ে। হ্যাঁ যাব। পিসি ব্যস্ত হয়ে ভাত নামাতে চলে গেল। রূপায়ণ অনুপমার হাত ধরে বুকের মাঝে টেনে নিল। অনুপমার কাঁধে হাত রেখে নাকে নাক ঘষতে লাগলো। যাবে নাকি আরেকবার? অনুপমা চোখ টুকে ডাকলো। কোথায়? এবার খাগড়াছড়ি যাব, কি বলো? ওখানে গিয়ে কী হবে? রূপায়ণ আলতো করে অনুপমার কানের লতিতে মুখ ঠেকে বলো, প্রথমবার জ্বর বাঁধিয়ে নিলে, ভালো করে তো ঘুরতেই পারলে না। তুমি আমি ঘুরবো, খাবো দাবো, আর কি? অনুপম ফিসফিস করে বলল, তোমাকে অনেক অনেক আদর করব। অনুপমা কেঁপে উঠল। চোখের পাতায় ভেসে উঠল কংলা ঝর্ণার সেই দৃশ্য। সেদিন মানুষটা কেমন উন্মাদ হয়ে গেছিল। অনুপমা বিচরণ করেছিল রূপায়ণের অসহ্য ভালো লাগা অনেকটা সময় ধরে, যেমন অনুপমার আবেশে বুঁদ হয়েছিল যদি কেউ দেখে ফেলে। সেই কথা ভেবে একটু ভয়ও লাগছিল। মধুর কিছু সময় চাইলে কি সহজে ভোলা যায়? অনুপমা, কোথায় হারিয়ে গেলে? আবারও যাব। কোথায়? যেখানে গেলে দিনরাত 24 ঘন্টা শুধু তোমার সাথে থাকা যাবে, তোমাকে হাত বাড়িয়ে ছোঁয়া যাবে, মন খুলে কথা বলা যাবে। আর কি? অনুপমা লজ্জা পেল, বলল, কিছু না। রূপায়ণ মুখ টিপে হেসে দিল। বাকিটা আমি বলি না, প্লিজ। বাড়িতে সারাক্ষণ ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে। অরূপ বাজার করে খুব হিসাব করে। বোনরা হুঠাৎ চলে এলে ভালো মন্দ যে কিছু রান্না করবে, সীমা তাও করে না। এই নিয়ে বোনেরা সীমারকে কথা শোনায়। সীমা মুখের উপর বলে দেয়, দুদিন পরপর তো আসেন, সবসময় ভালো মন্দ রান্না করতে হবে কেন? সবসময় ফ্রিজে মাছ মাংস থাকে নাকি? আগে থাকতো কীভাবে? আগের সাথে এখনকার তুলনা দিলে তো হবে না বড়দি। আগে সংসার চালাতো বদ্দা ভাই, এখন অরূপ চালায়। যার যেমন ইনকাম সে তো সেভাবেই চালাবে। অরূপের ইনকাম ভালো করেই করে, শুধু তোমার মুখে নাই নেই শোনা যায়। ননদের খাওয়াতে গেলেই কম পড়ে তোমার, অথচ তোমার বাপের বাড়ি থেকে কেউ এলে কি রেখে কি করবো অস্থির হয়ে যাও। আমার বাপের বাড়ির লোকেরা আপনাদের মতো সারা বছর এসে পড়ে থাকে না, বছরে 1-2 বার আসে। মুখ সামলে কথা বলে সীমা। আসুক আজ অরূপ বাড়িতে। সীমাও কম যায় না, রান্না বাদ দিয়ে এগিয়ে এলো। চড়াকণ্ঠে বলল, কি করবে অরূপ এসে? আমি কি কিছু ভুল বলেছি? নিজেদের সংসার বাদ দিয়ে বাবার বাড়ি এসে পড়ে থাকেন, লজ্জা লাগে না? কাছে বিয়ে হয়েছে তাই কি স্বামীর টাকা বাঁচিয়ে বাড়িতে বিল্ডিং করতেছেন, আর বাবার বাড়ি এসে অন্ন ধ্বংস করছেন? চক্ষু লজ্জা বলেও তো একটা কথা আছে। রূপা চিৎকার করে মাকে ডাকলো, বলল, ওমা কোথায় গেলে? এসে শুনে যাও, পরের বাড়ির মেয়েদের জন্য আজ নিজের বাপের বাড়িতেও আসতে পারবো না আমরা নাকি ভাইদের অন্ন ধ্বংস করতেছি। মা, রোজ রোজ এত অশান্তি নন্দিনীদেবের আর ভালো লাগে না। সেদিন রূপায়ণের সাথে চলে গেলেই বরং ভালো হতো। গতকাল গোবিন্দ এসেছে, সবার অনগ্রসর নন্দিনীদেবের হাতে ওষুধ কেনার জন্য টাকা দিয়ে গেছে। রূপায়ণ না কি পাঠিয়েছে। বড় ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে কে জানে। গোবিন্দ তো বললই ওরা ভালোই আছে, ভালো থাকবে। অরূপ অফিস ছুটির পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই সবাই একজোট হয়ে সীমার নামে নালিশ করলো। অরূপ খেপে গেল, মেজাজ নিয়ে বলল, সীমাকে নিয়ে তোদের এতই যখন অসুবিধা, তাহলে তোরা আসিস কেন? সীমার রান্না ভালো হয় না, আমি ভালো বাজার করি না, গাদা খাটনি খেটে এসে রোজ রোজ তোদের অভিযোগ শুনতে আমার একটুও ভালো লাগে না।
অনেক তো বাপের বাড়ি বেড়ালি, এখন যার যার সংসারে মন দে। আমার বউ তার বাপের বাড়ি গিয়ে কয়দিন পড়ে থাকে। রূপার চোখে জল চলে এলো, বুঝে আসে কান্না কণ্ঠে বলল, বাহ, এখন বউ আপন হয়ে গেল, আমরা পর হয়ে গেছি তাই না? অরূপ বলল, আমি একবেলা না খেয়েও থাকলে আমার বউ না খেয়ে আমার জন্য অপেক্ষা করবে। আমি ঘড়ি ধরে ঠিক সঠিক সময়ে বাড়ি না ফিরলে বউ বারবার ফোন দেয়, কোথায় আছি, কী করছি, এখনও ফিরছি না কেন, জিজ্ঞাসা করে আমাকে অস্থির করে ফেলে। আমার অসুখ হলে সারা রাত জেগে আমার সেবা যত্ন করে। একবার আমার ডায়রিয়াতে 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম। সীমা ছায়ার মতো আমার সাথে লেগেই ছিল। মাসের শেষে আমার যখন হাত ফাঁকা, তখন নির্দ্বিধায় সীমার নিজের জমানো টাকা দিয়ে আমাকে সাহায্য করে। এখন তোরাই বল, কার আপন হওয়ার কথা? আসলে আপন পর বলে কিছু হয় না। এক একটা সম্পর্ক সৌন্দর্য এক এক রকম। শুধু আমরা সব সম্পর্ককে একসাথে গুলিয়ে ফেলে কষ্ট পাই। এই যা রূপা বলল, তোর জ্ঞান তোর কাছে রাখ অরূপ। বদ্দাধর একবার বাড়িতে আসতে দে, সব বলে দেব। অরূপ তাচ্ছিল্য করে বলল, কি বলবি তুই? ধর, তোর জামাই যদি তোকে ঠিক মতন ভরণ পোষণ না দিয়ে তার বোনদের পিছনে অযথা টাকা খরচ করে, তুই মেনে নিবি? নিহাত বদ্দাদেবে ভালো মানুষ বেছে বেছে বউটাও পেয়েছে লক্ষ্মীমন্ত, তাই এখন তোদের বাপের বাড়িতে এত জোর। অরূপ মাকে ডেকে বলল, বড়দাদা ভাইয়ের এখনও কোনো খোঁজ পেলাম না মা, কোথায় আছে কে জানে। দোকানটাও আজ কতদিন যাবৎ বন্ধ, সব কাস্টমার তো ছুটে যাচ্ছে। তোদের জন্য তো ছেলেটা আজ বাড়ি ছাড়া। অরূপ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের ভুল হয়ে গেছে মা। যদি জেনে থাকো বড়দাদা ভাই কোথায়, তাহলে বাড়ি ফিরে আসতে বলো। এত বড় সংসার তোলা টাকা দিয়ে চালাতে আমি সত্যি হিমশিম খাচ্ছি। তার উপর তোমার একটা মেয়ে, একটার পর একটা অভিযোগ তো লেগেই আছে। ঢাকা থেকে খাগড়াগাছির উদ্দেশ্যে রূপায়ণ হাত ধরে অনুপমার বাসের মাঝামাঝি সিটে বসলো। ঢাকার রোডে ছেড়ে আসা আঁকাবাঁকা মেঠোপথ অনেকটা দূর এগিয়ে যেতে বাসটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হলো। এত জোরে সামনে থেকে ছুটে আসা ট্রাকের সাথে ধাক্কা গেলেও বাসের সামনের জানলা কাঁচ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। বাসটা উল্টো রোডের সাইডে বড় গাছের সাথে ঠেকে মতে যাত্রীদের খুব শোচনীয় অবস্থা। চলবে বড় ছেলে পর্ব 3। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।